আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে এই বছর 2025-26 সেশনে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি হয়েছ, তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা আগে আমি বলতেছি যে তাদের যেহেতু 3 তারিখ থেকে ক্লাস শুরু, এখনো তাদের চূড়ান্ত ভর্তি হয় নাই। পরবর্তীতে আরও কয়েকটা মেরিট লিস্ট হবে কিনা, অনেকে হচ্ছে ওয়েটিং আছে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আচ্ছা, এই সব কথা বলতে গেলে এখন তোমাদের যেটা আমি মনে করতেছি সেটা হচ্ছে, ধরো তোমাদের এখনো চূড়ান্ত ভর্তি হয় নাই কিন্তু ক্লাস শুরুর একটা ডেট দিয়ে দিছে, ঠিক আছে? এইবার এই কাজটা হচ্ছে টোটালি উল্টা কাজ হয়েছে, মানে ভার্সিটির ইতিহাসে কখনো মনে হয় এরকম হয় নাই যে চূড়ান্ত ভর্তি হয় নাই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবারই দেখতেছি যে চূড়ান্ত ভর্তি হয় নাই কিন্তু ক্লাস শুরুর একটা নোটিশ দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, তার মানে যেহেতু ক্লাস শুরুর নোটিশ দিয়ে দিছে, তার মানে 3 তারিখ থেকে সব ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন শুরু হবে। ক্লাস শুরু এটা ডিপার্টমেন্ট থেকে অনেক ধরো পরের সপ্তাহে শুরু করতে পারে, অনেক ডিপার্টমেন্ট থেকে ধরো সাথে সাথে পরের দিন থেকে ক্লাস শুরু করে দেয়। আচ্ছা, এখন চূড়ান্ত ভর্তির জন্য কি কি লাগবে, কি কি করা লাগবে, এগুলোর জন্য তোমাদের আলাদা একটা ভিডিওতে আমি বলে দিছি যে চূড়ান্ত ভর্তির জন্য কি কি লাগবে, কি কি করা লাগবে। এসআইএফ ফর্ম আছে, এসআইএফ ফর্ম কিভাবে পূরণ করতে হবে, এগুলো আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি অলরেডি। এখন ওইটার লিঙ্ক আমি এটার কমেন্ট বক্সে না হয় দিয়ে দিব, তোমরা দেখে নিও। আচ্ছা, এখন বর্তমানে যে নোটিশটা আছে আমাদের সামনে সেটা হচ্ছে ধরো মাইগ্রেশন বন্ধ করার জন্য, যেটা হচ্ছে আজকে 30 তারিখ, আজকে ক্লাস ডেট। এখন 30 তারিখ মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাকে কারা মাইগ্রেশন বন্ধ করবে? যারা হচ্ছে চতুর্থ মেরিট পর্যন্ত বিভিন্ন ইউনিটে সাবজেক্ট পাইছে কিন্তু হচ্ছে মাইগ্রেশন বন্ধ করে নেই। আগে যারা মাইগ্রেশন বন্ধ করছে তাদের হচ্ছে মাইগ্রেশন বন্ধ করতে হবে না, তাদের বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা হচ্ছে মাইগ্রেশন বন্ধ করে নাই এবং যে সাবজেক্ট আছে এটাতে পড়তে চায়, তাদের হচ্ছে আজকের মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে হবে। আচ্ছা, এখন কারো যদি চয়েস লিস্টের 1 নাম্বার সাবজেক্ট চলে আসে, তাদের মাইগ্রেশন বন্ধ করার দরকার নেই, কারণ মাইগ্রেশন সবসময় কি হয়, সাবজেক্ট চয়েস লিস্টের নিচ থেকে উপরের দিকে হয়, ঠিক আছে? কিন্তু যাদের হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট চলে আসে তাদের হচ্ছে নতুন করে চয়েস মাইগ্রেশন বন্ধ করার দরকার নেই। আচ্ছা, মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাদের হচ্ছে বলছে কি, দেখো, যে মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাকে হচ্ছে সশরীরে অথবা আইসিটি সেলের সংশ্লিষ্ট ইউনিটের, মানে যে কোনো জায়গায় তুমি ইমেইলের মাধ্যমে আবেদন, রেজিস্টার ফোন নাম্বার সহ তুমি কি করবে, আবেদন করতে পারো। আচ্ছা, এখানে আমি এই আইসিটি সেলের যে ইমেইল অ্যাড্রেসটা আছে এটা, যে ict@cu.ac.bd, এটা হচ্ছে সিইউ আইসিটি সেলের ইমেইল অ্যাকাউন্ট। এই ইমেইলে তোমরা হচ্ছে মেইল করে মাইগ্রেশন ভর্তি সংক্রান্ত, তুমি যদি মাইগ্রেশন বন্ধ করতে চাও এই ঠিকানায় তুমি কি করে দিবা, মেইল করে দিলেই হবে। আর চূড়ান্ত ভর্তি রিলেটেড তোমাদের একটা ভিডিওতে দেওয়া আছে, ওইটা তুমি দেখে নিও একটু, তাইলেই হয়। আচ্ছা, এখন তোমাদের চূড়ান্ত ভর্তি কবে হতে পারে, এটার আগে আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তির পূর্বে, যেহেতু এখন পর্যন্ত চতুর্থ মেরিট দেওয়া হয়েছে এবং আরও কিছু আসন খালি আছে, মানে খালি আসনের সাপেক্ষে চূড়ান্ত ভর্তির পূর্বে আরেকটা মেরিট দেওয়া হবে, ঠিক আছে? হয়তো পঞ্চম মেরিটটা তোমার 4-5 তারিখের দিকে পঞ্চম মেরিট দিয়ে, পঞ্চম মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদের সহ টোটাল সবাইকে নিয়ে তখন হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তিটা হতে পারে, ঠিক আছে? তার মানে পঞ্চম মেরিট 5-6 তারিখের দিকে বা 4-5 তারিখের দিকে পঞ্চম মেরিট দিবে, দেওয়ার পরে তারপরে চূড়ান্ত ভর্তি নিয়ে নিবে সবার একসাথে। এটা হচ্ছে পরবর্তী নির্দেশনা। তারপরে আরেকটা আছে গণবিজ্ঞপ্তির ব্যাপার। গণবিজ্ঞপ্তি হয়তো তোমার যদি আসন খালি থাকে তাহলে ধরো গণবিজ্ঞপ্তি লাস্টের দিকে দিলেও দিতে পারি। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হচ্ছে গণবিজ্ঞপ্তি কি? গণবিজ্ঞপ্তি হচ্ছে, ধরো কোনো একটা ইউনিটে, ধরো এই ইউনিটে বলতেছি আমি, এই ইউনিটে ধরো 50টা আসন খালি আছে বা 100টা আসন খালি আছে। এখন গণবিজ্ঞপ্তিতে কি করে, গণবিজ্ঞপ্তিতে হচ্ছে 100টা আসনের 6 গুণ, মানে 600 জন মেরিট পর্যন্ত, 600 জন মেরিট পর্যন্ত, 600 মেরিট পর্যন্ত ডাকে, মানে যতগুলো আসন খালি থাকে তার পরবর্তী 600 মেরিট, 600 জন তাদের ডাকে। তাদের থেকে ওটা তোমার একটা নির্দিষ্ট ডেট দেয়, নির্দিষ্ট টাইম দেয়, ওই টাইমের ভিতরে সিইউতে উপস্থিত থাকতে হয়। উপস্থিত থাকার পরে তোমার হচ্ছে যারা উপস্থিত থাকবে তাদের থেকে যাদের মেরিট আগে তার আগে সাবজেক্ট পাবে, ঠিক আছে? মানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যাদের মেরিট আগে তাদের পছন্দ ক্রম অনুসারে সাবজেক্ট দেওয়া হবে। এভাবে যতজন পর্যন্ত সাবজেক্ট পাই সাবজেক্ট পাবে, বাকিরা আর পাবে না। আচ্ছা, এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি যদি দেয় তাহলে এই প্রসেসে তোমার গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসে। আচ্ছা, এখন এই ইউনিটের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমরা মেইনলি এই ইউনিটে কাজ করি। এই ইউনিটে ধরো 3,000 সিরিয়াল পর্যন্ত মোটামুটি শিওর সাবজেক্ট পাবে, ঠিক আছে? 3,000 সিরিয়াল পর্যন্ত মোটামুটি শিওর সাবজেক্ট পাবে, তারপরে কত দূর যাবে এটা আমরা বলতে পারতেছি না আপাতত, কিন্তু 3K পর্যন্ত যারা আছে তারা মোটামুটি সাবজেক্ট পাবে, ঠিক আছে? এই জন্য যারা হচ্ছে অলরেডি সাবজেক্ট পেয়েছে তাদের তো 3 তারিখ থেকে ক্লাস শুরু, ওয়েলকাম। তোমরা নিজ নিজ ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটে তুমি ক্লাস শুরু করো। আচ্ছা, তাহলে এই ভর্তি রিলেটেড তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা ভর্তি রিলেটেড যদি আরও কোনো সমস্যা থাকে, এটা হচ্ছে তুমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী কী করতে হবে না করতে হবে আমরা আপডেট দিয়ে দিব। আচ্ছা, এগুলোর জন্য টেনশন করার দরকার নেই, চিন্তা করার কিছু নেই। তোমরা হচ্ছে অলরেডি যারা সাবজেক্ট পেয়েছো তারা হচ্ছে 3 তারিখ থেকে ক্লাস শুরু করে দাও। ক্লাস শুরু করে দিলে তুমি ভার্সিটিতে আসলে আস্তে আস্তে তুমি সবই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় যেটা আমরা কথা বলতে আসছি আজকে, সেটা হচ্ছে অলরেডি যারা ধরো হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছো, তাদের হচ্ছে কালকে থেকে কার্যক্রম শুরু হবে, কালকে থেকে পরীক্ষা শুরু হবে। তাদের নিয়ে আমরা কিছু বলতেছি যে সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য আসলেই আমাদের কী করা উচিত, বা সেকেন্ড টাইম প্রস্তুতির নেওয়ার সময় তোমাকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে
সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য আমরা সেকেন্ড টাইম প্রস্তুতির রাস্তাটা আসলে এত বেশি সহজ না। আমরা যেরকম মনে করি সেকেন্ড টাইম ফার্স্ট টাইম হয় না সেকেন্ড টাইম দিব, কিন্তু সত্যিকার অর্থে যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পায় বা সেকেন্ড টাইম দেয় বা চান্স পায় তাদের সেকেন্ড টাইম যাত্রাটা কিন্তু মোটেও কি ছিল না, সহজ ছিল না। আর সেকেন্ড টাইম দেওয়ার পূর্বে তোমাকে আগে চিন্তা করতে হবে তোমাকে ফার্স্ট টাইম কেন তোমার চান্স হয় নাই, কোন কোন বিষয়ে গ্যাপ ছিল, কোন কোন বিষয়ে তোমার দুর্বলতার কারণে তুমি চান্স মিস করছো, এই বিষয়টা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে ওই অনুসারে প্রস্তুতি নিতে হবে। এখন আমরা ওভারঅল চিন্তা করে যে বিষয়গুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে সেকেন্ড টাইম চান্স পাওয়ার ক্ষেত্রে বা চান্স মিস হওয়ার জন্য তোমাকে যে বিষয়গুলো তোমাকে দায়ী করবে বা যে বিষয়গুলো তোমাকে চান্স পাওয়াইতে অন্যদের তুলনায় আগে রাখবে, এই বিষয়টা তোমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন ছবিতে যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য হচ্ছে 3 নাম্বার তো কাটা হয় সেকেন্ড টাইম, তার মানে তোমাকে 3 নাম্বার ফার্স্ট টাইমের থেকে বেশি পাইতে হবে। আর সেকেন্ড টাইম প্রস্তুতি ধরো তুমি সময় পাচ্ছ কত মাস, প্রায় ধরো 6-7 মাস এখন থেকে সময় পাচ্ছ, ধরো ডিসেম্বরে পরীক্ষা ধরে নাও, তাহলে ডিসেম্বরে তুমি যদি পরীক্ষা ধরে নাও তাহলে এখান থেকে তুমি 6-7 মাস সময় পাচ্ছ। এই 6-7 মাস তোমার তো ফার্স্ট টাইম পড়া আছে, ঠিক আছে, তোমার তো ফার্স্ট টাইম পড়া আছে। সেকেন্ড টাইম তোমার পড়তে হলে কি করতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ সেকেন্ড টাইম ধরো প্রিপারেশন নিয়ে সবাই চান্স পাবে, সবাই চান্স পাবে না, সেকেন্ড টাইম অনেকেও চান্স পাবে না। কারণ কেন পাবে না সেটা আমরা বলতেছি, এবং কারা চান্স পাবে সেটাও আমরা বলতেছি। এখন দেখো, তোমাকে সেকেন্ড টাইম একটা লম্বা সময় তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য তোমাকে ধৈর্য এবং দৃঢ়তা থাকতে হবে, মানে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। তোমাকে বলা যাবে না যে আমার সময় আছে, আমার হাতে সময় আছে, এরকম কিছু না, বা তুমি পারো এরকম কিছু না। তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, মানে ধৈর্য সহকারে তোমাকে হচ্ছে ধৈর্য সহকারে এবং দৃঢ় মনোবল, তোমার মনোবলটা দৃঢ় থাকতে হবে যে তুমি চান্স পাবাই, ঠিক আছে, তুমি চান্স পাবাই, এরকম যদি তোমার মনোবল থাকে যে তুমি চান্স পাবাই তাহলেই তুমি চান্স পাবা। আর যদি তোমার মনোবল দুর্বল থাকে তাহলে তুমি সেকেন্ড টাইমেও চান্স পাবা না, এটি সত্য কথা। তার মানে তোমাকে দৃঢ়তা থাকতে হবে, দৃঢ় থাকতে হবে যে একজন সেকেন্ড টাইম যদি একজন চান্স পায় সে একজনটা যেন তুমি হও, এটা চেষ্টা করতে হবে। সেকেন্ড টাইম যদি একজন চান্স পায় সে একজনটা যেন তুমি হও, এইভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ছবিতে যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার মুখস্থ নির্ভর, মানে ম্যাথমেটিক্যাল টার্ম তুলনামূলক কম থাকে, মুখস্থ নির্ভর বা থিওরিটিক্যাল টার্ম বেশি থাকে। এই জন্য তোমাকে ম্যাথের দিকে এত বেশি ফোকাস না করে তোমাকে কি করতে হবে, তোমাকে থিওরিক্যাল পার্টের দিকে কি করতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। অনেকে মনে করে যে ম্যাথ 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 করতে করতে তার পরীক্ষায় তো ম্যাথ তেমন আসে না, করে থিওরিগুলো সে ভুল করে, ফলে তার চান্স হয় না। এই জন্য তোমাকে হচ্ছে ছবিতে ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড টাইম হোক, তোমাকে অবশ্যই মুখস্থ নির্ভর পার্টি বা মেমোরাইজিং পার্টি তোমাকে কি করতে হবে, গুরুত্ব বেশি দিতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, এখন এই চ্যাপ্টারটা তোমার কতটুকু পড়া হয়েছে, এই চ্যাপ্টারটা তোমার কতটুকু পড়া হয়েছে, এটা তুমি বুঝতে পারো তখনই যখন তুমি পরীক্ষা দেবে। পরীক্ষা না দিলে তুমি আসলে বুঝতে পারবে না যে এই জিনিসটা তোমার কতটুকু পড়াশোনা হয়েছে বা আরো তোমাকে কোন জায়গাগুলো ভুল হচ্ছে। এটা তুমি পরীক্ষা দিলে তখনই তুমি বুঝতে পারবা যে তুমি যখন একটা পরীক্ষা দিছো, একটা চ্যাপ্টার পড়ছো, তুমি পড়ার পরে চ্যাপ্টার পরীক্ষা দিছো, কোন বিষয়গুলো তুমি ভুল করতেছো, তোমার মনে হবে ওই চ্যাপ্টার তোমার 100% প্রিপারেশন হয়ে গেছে, তারপর তুমি পরীক্ষা দিলে দেখবে কিছু প্রশ্ন তুমি ভুল করছো। এটাই স্বাভাবিক, ভুল হবেই। কারণ তুমি যখন ভুল করবা তখনই তুমি বুঝবা যে এই জিনিসটা তুমি ভুল করছো। ওইটা যদি তুমি ভালো মতো পড়তে পারো তখন দেখবে ওই জিনিসটা আর ভুল হবে না। এই জন্য সেকেন্ড টাইম একটা তোমাকে মেন্টরশিপে থাকতে হবে, বা একটা কারোর সাথে তোমাকে অ্যাটাচ থাকতে হবে, বা কোনো কোচিংয়ের সাথে বা কোনো একটা প্ল্যাটফর্মে তোমার অ্যাটাচ থাকা ভালো। তাহলে তুমি হচ্ছে কি করবা, তোমার একটা ফ্লো থাকবে, আর ফ্লো থেকে বা ট্র্যাক থেকে তুমি হারাবা না। এই জন্য পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। তুমি একটা চ্যাপ্টার পরীক্ষা দিলে তখনই তুমি বুঝতে পারবো আসলে তোমার প্রশ্নগুলো কোথায় ভুল হচ্ছে বা তোমার প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত, এগুলো হচ্ছে তোমার এইখানে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো অনলাইন ক্লাসের নামে আমরা সারাদিন হচ্ছে অনলাইনে পড়ে থাকি বা অনলাইন সাজেশন নিতে থাকি, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, অনেক হচ্ছে যে এই বাইরের থেকে সাজেশন, ওই বাইরের থেকে সাজেশন, মানে একজনের থেকে প্রত্যেকের থেকে সাজেশন নিতে থাকে, কেমন প্রিপারেশন নেবো, কেমন প্রিপারেশন নেবো, মানে সাজেশন নেওয়ার কোনো অভাব নেই। সে সব জানে কিন্তু তার পড়ার টাইম নেই। মানে সে সব জানে, সাজেশন সবার থেকে, সিনিয়র জুনিয়র, মানে যারা চান্স পাইছে সবার থেকে সাজেশন নেওয়া শেষ, কিন্তু তার নিজের পড়ার কোনো খবর নেই। তার মানে অনলাইন থেকে তোমাকে শুধু কানেক্টেড থেকে সাজেশন নিলে হবে না, ক্লাস করলে হবে না, তোমাকে নিজে পড়তে হবে, নিজের পড়াটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, তারপর অলসতা করা, অলসতা তো এটা তো বললামই, জালসেমি করলে তো আসলে ভালো কিছু করা যাবে না, তাই না। তোমাকে ফার্স্ট টাইমার থেকে আগে থাকতে হবে। এই জন্য হচ্ছে তোমাকে অলসতা না, তোমাকে হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে, যে তুমি প্রতিদিন কতটুকু করবা, কি করবা না করবা, ঠিক আছে। তার সব একটা নির্দিষ্ট রুটিন থাকলে ওই রুটিন অনুসারে তোমার আগাইতে হবে। তারপরে হচ্ছে সময়ের অপচয় করা যাবে না, সময়টাকে তোমার কাজে লাগাইতে হবে। এখন যে সময়টা যাচ্ছে, তুমি যদি মনে করো তোমার পরীক্ষার 6-7 মাস আছে, তাহলে আমি এখন পড়বো না, পরীক্ষার 2 মাস আগে সব রিভিশন দিব, রিভিশন দিয়ে চান্স পেয়ে যাবো, ঠিক আছে। তার এই জিনিসটা করা যাবে না, তোমার হচ্ছে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে তোমাকে কি করতে হবে, তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি, একটা কথা বলতেছি, সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে তোমাকে সেকেন্ড না, তোমাকে ফার্স্ট হয়ে দেখাইতে হবে, ঠিক আছে। তার মানে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে তোমাকে অবশ্যই সেকেন্ড না, তোমাকে কি হয়ে দেখাইতে হবে, ফার্স্ট হয়ে দেখাইতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমাকে সময়ের অপচয় না করে শুরু থেকেই, একদম শুরু থেকেই, যতদিন সময় আছে, 6 মাস 7 মাস যতদিন সময় আছে, এই সময়টা শুরু থেকে একদম কি করতে হবে, ধরে রাখতে হবে। আচ্ছা, চান্স মিস হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে এটা হচ্ছে সহজ জিনিস বারবার ভুল করা। একটা বিষয় আছে, যে জিনিসটা ধরো একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা ধরো সবাই পারবে, মানে সবাই পারার মতো একটা প্রশ্ন আসছে, কারণ ওই প্রশ্নটা তুমি ভুল করছো, তার মানে যে প্রশ্নটা তুমি সবাই পারতেছে ওই প্রশ্নটা তুমি যদি ভুল করো তাহলে তাহলে তোমার চান্স হবে না। কেন? কারণ ওই জিনিসটা সবাই পারছে, তুমি ভুল করছো, তার মানে এই কঠিন প্রশ্ন ভুল করলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, কারণ কঠিন প্রশ্ন 95% স্টুডেন্টই ভুল করে, কিন্তু যে প্রশ্নগুলো সবাই পারে এগুলো হচ্ছে তোমার ভুল করা যাবে না। তার মানে সহজ জিনিসটা তোমাকে কখনোই ছাড়া যাবে না।
মানে যে প্রশ্নটা অনেকেই পারবে ওইটা তোমার কখনোই সারা যাবে না, ঠিক আছে? অনেকে মনে করে একটা প্রশ্ন আর এমন কি, কিন্তু সহজ প্রশ্ন একটা সারলেও এটা তোমাকে অনেক পিছিয়ে দিবে। এই জন্য তো সহজ জিনিসগুলো ভুল করা যাবে না। তার মানে যে জিনিসগুলো তুমি পারো ওইগুলো কখনোই হাতছাড়া করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে প্রস্তুতি নেওয়ার পূর্বে অবশ্যই তোমার প্রশ্ন প্যাটার্নটা আয়ত্তে রাখতে হবে। প্রশ্ন প্যাটার্ন যদি তোমার আয়ত্তে না থাকে, তুমি প্রিপারেশন যে তুমি ধরো বই পড়তেছো, তাহলে বই পড়ার ক্ষেত্রে তুমি যদি প্রশ্ন প্যাটার্নই না বুঝো, তাহলে বই থেকে কি পড়বা, কোন জিনিসটা পড়বা, কোন টপিকটা পড়বা? তাহলে প্রশ্ন প্যাটার্ন আগে তোমাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন প্যাটার্ন কীভাবে আয়ত্তে রাখবা? প্রশ্ন প্যাটার্ন আয়ত্তে রাখার জন্য তোমাকে হচ্ছে প্রশ্ন ব্যাংক, তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে ওই ইউনিটের প্রশ্ন ব্যাংকটা বের করে বিগত 10 বছরের প্রশ্ন একদম এ টু জেড ব্যাখ্যা সহ ভালো মতো পড়ে ফেলো। ব্যাখ্যা সহ ভালো মতো পড়ে ফেলে তাহলে প্রশ্নগুলো সহ তোমার মাথায় ঢুকে যাবে। তখন তুমি প্রস্তুতি নেওয়ার সময়, তুমি টপিক পড়ার সময় তুমি কি করবা, তুমি তখন বুঝতে পারবা তোমার কি করা উচিত, কি পড়া উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডমিশন নিয়ে তোমাকে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। যেমন তোমার একটা সিস্টেম থাকে, যেমন তুমি ম্যাথ দাগাইলে কি পাবা, বায়োলজি দাগাইলে কি পাবা, কোনটা দাগাইতে হবে কোনটা দাগাইতে হবে না, এরকম একটা বিষয় তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? অনেক জায়গায় ধরো সিইউতে তোমার ম্যাথ বা বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি থেকে যে কোনো তিনটা দাগাইলে হয়, যেটা দাগাও তো কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকে মনে করে ম্যাথ না দাগাইলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাও না, তাহলে ম্যাথ দাগাই, বায়োলজি না দাগাইলে বায়োলজিক্যাল সাবজেক্ট পাও না, তাহলে বায়োলজি দাগাই। কারণ এই যে একটা মিসকনসেপশন থাকে, এগুলোর কারণে কি হয়, এগুলোর কারণে তার প্রিপারেশনটা একটা এলোমেলো হয়ে যায়। এই জন্য হচ্ছে আগে তোমাকে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণাটাকে রাখতে হবে। আচ্ছা, তারপরে এটা তো বললাম আমি বিগত সালে, বিগত 15 বছরের প্রশ্ন, বিগত 15 বছরের প্রশ্ন এ টু জেড ব্যাখ্যা সহ তোমাকে করে ফেলতে হবে। কারণ এ টু জেড যদি তুমি ব্যাখ্যা সহ পড়তে না পারো, তাহলে তোমার কি হবে, তাহলে এখানে দেখবা ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন রিপিট হয় বা সরাসরি প্রশ্নগুলো কি হয়, রিপিট হয়, তাহলে এগুলো তোমার ভুল হবে। আচ্ছা, তারপর মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনা, এগুলোর জন্য আমরা আলাদা আলাদা আমরা ক্লাস নিয়ে থাকি। যেমন ধরো ইংরেজি 25, পদার্থবিজ্ঞান 25, রসায়ন জীববিজ্ঞান 25, সবগুলো 25। আচ্ছা, গণিত 25 না, গণিত গতবার থেকে একটা আছে, এখানে এখানে একটু ভুল আছে মনে হয়। গণিত হচ্ছে প্রশ্ন নাম্বার 25, কিন্তু প্রশ্ন থাকে 20টা, ঠিক আছে? গণিতে নাম্বার 25 কিন্তু প্রশ্ন থাকে কয়টা, 20টা। প্রশ্ন থাকে 20টা, একটার জন্য 1.25 করে থাকে, ঠিক আছে? গণিতে প্রশ্ন থাকে 20টা কিন্তু নাম্বার থাকে 25, একটার জন্য থাকে 1.25 করে। এখন কোন সাবজেক্টে কি ধরনের প্রিপারেশন নিবে এগুলোর জন্য আমরা পুরো আলাদা ক্লাস নিয়ে থাকি। আর আমাদের হচ্ছে একটা পিডিএফ দেওয়া হয়, সেটা হচ্ছে কি, আমরা একটা পিডিএফ দিয়ে থাকি, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক তোমার গুরুত্বপূর্ণ টপিক লিস্ট, কোন টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসছে, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, তার একটা 20-25 পেজের একটা পিডিএফ আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে আমাদের ব্যাচের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের আমরা একটা পিডিএফ দিয়ে থাকি। আচ্ছা, এখন এখানে হচ্ছে তোমার কি করতে হবে, এখানে ইংরেজি অবশ্যই উত্তর করতে হবে, মানে ইংরেজি অবশ্যই দাগাইতে হবে। তারপর অন্য চারটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই চারটা থেকে তোমাকে যে কোনো তিনটা দাগাইলে, যে কোনো তিনটা দাগাইলেই হবে। তার মানে এই চারটা থেকে তোমাকে যে কোনো তিনটা দাগাইলেই হবে। আচ্ছা, তাহলে তোমাকে কি হচ্ছে, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হলে তোমাকে কি করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা, দেখবো তোমাকে একটা সময় পর সাপোর্ট দেওয়ার কেউ থাকবে না, বা অনেকে তোমাকে ডিমোটিভেটেড করবে। তার মানে এই বিষয়গুলো তোমাকে এড়াই যাইতে হবে, ঠিক আছে? তুমি নিজের লক্ষ্যে অটুট থাকবা, তোমাকে হচ্ছে যে যাই বলো ওইগুলোর ভিতরে এখন আর কান দেওয়ার দরকার নেই। তুমি তোমার নিজের লক্ষ্যে অটুট থাকবা, এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখন সেকেন্ড টাইম ছবিতে সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য বা ছবি ভর্তি প্রস্তুতির জন্য সবসময় আমাদের একটা ব্যাচ থাকে। সেটা হচ্ছে এবার এবার যে সেকেন্ড টাইম প্রস্তুতি আছে, এবার সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের ব্যাচে যুক্ত হয়ে গেছে। কালকে থেকে সম্ভবত, হ্যাঁ, কালকে থেকে এদের পরীক্ষা শুরু হবে এবং তাদের গাইডলাইন দেওয়া হচ্ছে অলরেডি। এখন এই ভর্তি প্রস্তুতির জন্য আমরা হচ্ছে ব্যাচটাকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফেজ 1। ফেজ ওয়ানটা হচ্ছে এখন শুরু হচ্ছে, ফেজ 1। এই ফেজ 1টা হচ্ছে কালকে থেকে শুরু হচ্ছে, 1 তারিখ থেকে। এটাতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা পরীক্ষার সাথে কি থাকবে, প্রত্যেকটা পরীক্ষার সাথে ইংরেজি একটা করে টপিক দেওয়া আছে। মানে প্রত্যেকটা পরীক্ষার সাথে আমাদের ইংরেজি একটা করে টপিক আমরা কভার করবো, আর ইংরেজির জন্য আলাদা পরীক্ষা আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো আমরা আগে নিয়ে নিব। অধ্যায়ভিত্তিক পরীক্ষাটা এটা হচ্ছে ফেজ 1। তাহলে ফেজ 1-এ হচ্ছে টোটাল 65 বা 70টার মতো পরীক্ষা আছে। এটা হচ্ছে সব সাবজেক্টের আমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো নিব, ঠিক আছে? সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো নিব। এটা হচ্ছে ফেজ 1-এ আছে আমাদের। তাহলে ফেজ 1 যখন শেষ হবে, ফেজ 1 শেষ হবে সেপ্টেম্বরের দিকে। ফেজ 1 শেষ হওয়ার পরে আমরা ফেজ 2 শুরু করবো। ফেজ 2 এর রুটিন আমরা পরবর্তীতে প্রকাশ করবো। ফেজ 2-এ হচ্ছে আমরা পেপার ফাইনাল, রিভিশন এক্সাম রাখবো, রিভিউ এক্সাম থাকবে, মানে আমরা এতদিন যা পড়ছি এগুলোর উপর রিভিউ এক্সাম থাকবে কয়েকটা। তারপর হচ্ছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো হচ্ছে ফেজ 2-এ থাকবে। ফেজ 1-এ যারা ভর্তি হয়েছে তাদের আবার ফেজ 2-তে ভর্তি হতে হবে। আবার যারা দুই ফেজে ভর্তি হয়েছে, ফেজ 1 প্লাস ফেজ 2, তাদের হচ্ছে আর নতুন করে ভর্তি হতে হবে না, তারা একদম সিইউ ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত পরীক্ষা, গাইডলাইন সব কিছু পাবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এক্সাম ব্যাচ বা হচ্ছে আমাদের রুটিন সম্পর্কে, এখানে আমরা বিস্তারিত বলে দিছি। এইগুলো হচ্ছে এছাড়াও তোমার এখানে ভর্তি রিলেটেড বা এখানে এই রিলেটেড তোমাদের প্রশ্ন থাকলে এগুলো আমাদের পেজে মেসেজ করলে হবে। ওখানে যারা মেন্টর আছে তারা বা অ্যাডমিন আছে, তারা তোমাদের এগুলো রিপ্লাই দিয়ে দিবে বা এই বিষয়গুলো তোমাদের ভালো মতো বুঝাই দিবে। আচ্ছা,
তাহলে সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য আমরা হচ্ছে আমাদের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা হচ্ছে এইভাবে সবগুলো শেষ করব। আর আমাদের প্রশ্নগুলো হচ্ছে শুধুমাত্র সিইউ ডেডিকেটেড করে আমরা সবকিছু রেডি করি। এই জন্য অনেক প্রশ্ন দেখবে এখান থেকে তোমার ডিরেক্টলি তোমার চলে আসছে, ঠিক আছে? অনেক ডিরেক্টলি প্রশ্ন তুমি এইখান থেকে, যেহেতু আমরা প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিচ্ছি, অনেক প্রশ্ন এইখান থেকে তুমি পাইতেছো। তাহলে এই প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো পড়ো, দেখবে এখান থেকে তুমি অনেক প্রশ্নই তুমি কি পাবা, হুবহু কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তাইলে হচ্ছে তুমি যতটুকু সময় আছে এখন আর সময় নষ্ট করো না, সময় নষ্ট না করে একদম যে অবস্থায় আছে ওই অবস্থা থেকেই একদম নিজেকে জিরো মনে করে, মানে শূন্য থেকে, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে একদম শূন্য থেকে শুরু করে তুমি কি করো, একদম 100% তুমি প্রিপারেশন নিয়ে ফেলো আর কি, ঠিক আছে? তোমার স্বপ্ন যদি হয়, তোমার টার্গেট যদি হয়, তাহলে ওইভাবেই পড়াশোনা করো। সেকেন্ড টাইম প্রস্তুতি তোমার যদি টার্গেট থাকে যে আমি হচ্ছে কোনো রকমের প্রস্তুতি নেবো, তাহলে দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। তো সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে চান্স পাওয়ার মতো করেই প্রস্তুতি নেওয়া উচিত, এটা আমি মনে করি। যেহেতু তোমার 1 বছর পড়া আছে, 1 বছর পরে ফেলছো অলরেডি, ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, অভিজ্ঞতা আছে। সেকেন্ড টাইম যদি সত্যিকার অর্থে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে কি করবা, তুমি চান্স পাওয়ার মতো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? চান্স পাওয়ার মতো না করে প্রিপারেশন নিলে তোমার আসলে দরকার নেই। তুমি কোনো রকম প্রিপারেশন নিয়ে আসলে সময়টা নষ্ট হবে আর কিছু না। এই জন্য চান্স পাওয়ার মতো করে তোমাকে কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আগে বলছি কি, তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তোমাকে ফার্স্ট হওয়ার টার্গেট রাখতে হবে, ঠিক আছে? তুমি যেসব জায়গায় সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইম দিয়েও তোমাকে ফার্স্ট হওয়ার টার্গেট রাখতে হবে। প্রতি বছরই কিন্তু এরকম হয় যে সেকেন্ড টাইমাররা অনেক জায়গায় কি হয়ে যায়, সেকেন্ড টাইমাররা অনেক জায়গায় ফার্স্ট হয়ে যায়, তার মানে তোমাকে তাদের একজন হয়ে দেখাইতে হবে, ঠিক আছে?